প্রশ্নের উত্তরে যাওয়ার আগে ওই কথাটা একটু বলি যে ফজলু ভাই যেটা বললো যে ফজা পাকা তাকে বলে, এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়েছে। এটা আমাদেরও চোখে পড়েছে, নলেজে এসছে। এইটা আমি দেখেছি যে এই ইসলামপন্থী কিছু লোক এর একটা অংশ একেবারেই মানে অর্থোডক্স, অর্থাৎ অন্য কারো কোনো যুক্তি, কোনো ভিন্নমত নিতে পারে না। এবং তাদের মধ্যে একটা অংশ, প্রশিক্ষিত একটা অংশ আছে যারা ট্রল করে। সো এইটা প্রমাণ পায় যে তাদের এক অংশ, ইসলামপন্থী দলগুলোর এক অংশ, হয়তো জামাতের এক অংশ কোনো ভিন্ন মতকে সহ্য করতে পারছে না। এখন যে যার ব্যক্তিগত ওপিনিয়ন দেওয়ার অধিকার রাখে। ফজলু ভাই যেটা বলছে সেইটার সাথে যে আমার একমত হতে হবে তা না, আবার তার ওপিনিয়ন প্রকাশ করার অধিকার তার রয়েছে। সো এইটা নিশ্চয়ই ওনাকে আঘাত করেছে। আমি একটা মত প্রকাশ করলাম, আপনি আমার মতের সাথে একমত হলেন না, আপনি শুরু করে দিলেন ট্রল। এবং এইগুলো তো আমরা দেখছি, এইটা অনেকে মানে এমন এমন কিছু মিথ্যা তথ্য এখানে আসে যেটা অনেকে বিশ্বাস করে বসে। সবার তো যাচাই বাছাই করার অথবা পারসেপশন ক্ষমতা অথবা অ্যাসেসমেন্ট ক্ষমতা সমান না। অনেকে এই যারা একটা লেভেল আছে, যারা দেখে অন্য কিছু বোঝে না, মনে করে যে এটা সত্য এবং প্রতারিত হয়। এই জন্য এই সামাজিক মিডিয়া যে অবারিত, এইটার একটা নেগেটিভ সাইড এইটা, যে প্রতারণার সুযোগ অথবা মানুষকে যে এই অপমান অপদস্থ করা হচ্ছে, এইটা সমাজের সবাই বিশ্বাস করে না, কিন্তু একটা অংশ বিশ্বাস করে বসে। এটার নেগেটিভ সাইড। এখন আপনি আসেন রূপপুর পারমাণবিক হ্যাঁ, এটা কিন্তু এই সারোয়ার ভাই, এখানে আমরা একটু যোগ করি, আমরা কিন্তু 5ই আগস্টের আগে এতটা আক্রমণের শিকার হয়নি। এখন যে আমরা টক শো করি সেখানেও কিন্তু আমাদেরকে অনেক মানে ভিন্ন মত হইলেই, মানে কারো মতের সাথে না মিললেই গালিগালাজ যে পরিমাণ আসে, সেটা থেকে কিন্তু আপনি আমি মানে যত বেশি সোশ্যাল মিডিয়া ওপেন হচ্ছে বা স্বাধীনতা পাচ্ছে। এবং এইটা আমি দেখেছি। আমি বিগত 3-4 বছর আগে আমার অনেক সাংবাদিক ইন্টারভিউ নিয়েছে জামাত সম্বন্ধে, এবং সেখানে আমি জামাতকে সমালোচনা করেছি যে জামাত একটা গণমুখী দল নয়। আর এগুলো এখনো ইউটিউবে আছে সবগুলা। তো ওইখানে আমি দেখলাম যে অনেকে, এবং এই নামগুলো আপনি দেখবেন যে কোনো মনে হবে না যে নর্মাল নাম। অর্থাৎ একজনে হয়তো 100-200 অ্যাকাউন্ট খুলে তারপরে এইরকম লিখতে চায়, এরকম একটা মেয়েদের ছবি দেয়। তো ওগুলা অ্যাকচুয়ালি ইগনোরেবল, এইগুলোকে ইগনোর করা। কারণ জামাত যদি রাজনীতি করে তাহলে যে কোনো বাংলাদেশের নাগরিক তাকে সমালোচনা করতে পারবে, এটা তার অধিকার। যে কোনো রাজনৈতিক দলকে, যে কোনো রাজনৈতিক ব্যক্তিকে অন্য যে কেউ তার বুদ্ধিমত্তা, তার জ্ঞান দিয়ে সে অবশ্যই সমালোচনা করার অধিকার রাখে। তো আপনি যদি কোনো ভিন্ন মত গ্রহণ করতে না পারেন, তাহলে তো আপনি গণতান্ত্রিকই না। তো সেইখানে এইগুলা ওই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে, ওই এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালায় আর কি। এই একটা উইং খুলে দিয়েছে বোধ হয়, সেই উইং থেকে তারা এইগুলো করে। এইগুলো বোঝা যায় কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা, এবং এইগুলা তাদের একটা অংশ করে বলে আমিও মনে করি যে ইয়েস, তারা এটা করে। ওই তারা দেখায় সংখ্যা অনেক বেশি, আবার বুস্ট করে টাকা পয়সা দিয়ে আবার দেখায়, হয়তো ভিউ হয়েছে একটা, দেখাইলো আর একটা। এই ধরনের অনেক ক্যারিকেচার আছে এখানে। হ্যাঁ, সো আমি যে আমাদের যে 5ই আগস্ট ঘটেছে, এটা কিন্তু পতিত আওয়ামী লীগ মত প্রকাশ করতে দিত না, এটা একটা বড় কারণ। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিভিন্নভাবে সমালোচনা করলেও তারা পারুক বা না পারুক, একটা জায়গায় তারা কিন্তু ক্রেডিট পাবে যে কারো মুখ বন্ধ করেনি। সেটা এমন হতে পারে যে তাদের ক্যাপাসিটি নাই, অথবা তাদের কাছে যায় নেই, তাদের ওরকম নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু এইটা ফ্যাক্ট। সো মত প্রকাশের স্বাধীনতা কাকে বলে এবং কি, সেইটা হলো আপনার আপনার ইউএসএ তে এইগুলা মানে চর্চা হয় যে মত প্রকাশের স্বাধীনতা ইভেন দক্ষিণ আফ্রিকায়। হ্যাঁ, ইউএসএ তে ট্রাম্পের আগের টার্মে তাকে উলঙ্গ ছবি করে সেইখানে আপনার রাস্তার মাঝখানে বসে
তার পুরুষ সঙ্গে লাথি মেরেছে, এরপরে এটা নিয়ে কোনো মামলা হয় নাই। হোয়াইট হাউসের সামনে একজন যে ছাতি ওপেন করে এবং হ্যান্ড মাইক নিয়ে 2 ঘন্টা গালিগালাজ করছে ট্রাম্পকে, এই আগের টার্মে। 2 ঘন্টা পর সে যখন টায়ার্ড হয়ে গেছে, তখন পুলিশে বলতেছে, ডু ইউ লাইক টু হ্যাভ কফি? বলে নো নো নো, আই ডোন্ট টেক কফি। ছাতিটা দিয়ে ঘুরে চলে গেছে। ওরা কিন্তু পুলিশ কিছুই বলে নাই। আর দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্ট নামটা মনে হচ্ছে না, নেলসন ম্যান্ডেলার পরে যে আসছিল, সে করছে কি 4টা বিয়ে করছে, 4-5টা বিয়ে করছে। বিয়ে করার পরে ওখানে একজন আর্টিস্ট তার উপরে কোট এবং টাই এবং নিচে উলঙ্গ এবং তার পেনিস ইরেক্ট করে সেন্ট্রাল জাদুঘরে সেটাকে হ্যাং করে দিছে, সেন্ট্রাল জাদুঘরে। দক্ষিণ আফ্রিকা এই ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র এবং এই ধরনের মত প্রকাশ তারা আপেল করে, সেইটা নিয়ে ওই প্রেসিডেন্ট তার পরিবার মামলা করছে। সেই মামলায় নিষ্পত্তি হয়েছে যে এইটার সাথে মত প্রকাশের স্বাধীনতা জড়িত, ওই পোর্ট্রেট জাদুঘর থেকে সরানো হবে না। জাদুঘর থেকে ওই পোর্ট্রেট সরাবার জন্য মামলা হয়েছে। কোর্ট আদেশ দিছে তার এই পেনিস ইরেকশনের উপরে কোটটাই নিচে সেই পোর্ট্রেট সরানো হবে না। দ্যাট ইজ কল ফ্রিডম অফ এক্সপ্রেশন। এবং ওরা ওইটা চর্চা করে। আমাদের দুর্ভাগ্য হয়েছে, আমাদের এই দলগুলো এইটা মানে অন্য, আমার মতেই সবাই মত দিতে হবে। এবং ইসলামপন্থী দল জামাতের একটা অংশ এইরকম রেডিক্যাল আছে বলে আমার ধারণা, যে তারা ভিন্ন মত সহ্য করতে পারে না। এবং এই আওয়ামী লীগ ভিন্ন মত সহ্য করতে পারে নাই বলে কিন্তু আজকে এই অবস্থা হয়েছে। এবং আমি আশা করব, তারেক সাহেব লন্ডনে এতদিন ছিলেন, উনি মত প্রকাশের উপরে আইনশৃঙ্খলা বাহিনী অথবা ইন্টেলিজেন্স কারো বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন না নেয়। যা খুশি বলুক, যা খুশি প্রকাশ করুক, মিথ্যে হইলে এমনি ডাইডিয়ন হয়ে যায়, ওইটা মানুষ গ্রহণ করে না। অতএব যার খুশি যা খুশি বলুক, কোনো অসুবিধা নাই। আর যদি কারো সহ্য না করতে পারে, সে ডিফেমেশন মামলা করবে, মানহানি মামলা করবে, আইদার ইগনোর করবে, না হলে মানহানির মামলা করবে। ওইটাই হইলে গণতন্ত্রের একটা স্তবক, গণতন্ত্রের একটা ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, এখানে সবার মত এক হবে না কখনই। দ্যাট ইজ ডেমোক্রেসি। আর আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুতের কথা বলেছেন, হ্যাঁ, এইটা অনেক আগেই ইনঅগ্রেশন করার কথা ছিল। এখন এইটা বিএনপি সরকার এসে করছে। আমরা আশা করি বিদ্যুতের যে যে ঘাটতি সেইটা পূরণ হবে। কারণ বিএনপির সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিদ্যুতে তারা 2001 থেকে 2006 মতো যেরকম বিদ্যুৎ মাঝে মাঝে আসতো, সেই পরিস্থিতি যাতে না হয়, এটা একটা বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ সংকটের কারণে বিএনপির 2001 থেকে 2006 পতনের একটা বড় কারণ ছিল এটা। এবং যে বিদ্যুৎ মন্ত্রী সেই সময় বিদ্যুৎ সংকট উত্তরণ করতে পারে নাই, সে এখন ফুল মন্ত্রী হয়েছে। যার জন্য বিদ্যুতের সামান্য ঘাটতি, বিদ্যুৎ নিয়ে অবস্থা মানুষ মারাত্মকভাবে সমালোচনা করবে। যেমন আমি অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক স্ট্যাটাস আমার চোখে পড়েছে, পিরিজপুরে থেকে একটা ছেলে লাগছে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। মানে এই পরিস্থিতি এখনই সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে এই রূপপুর পারমাণবিক বিদ্যুতের যে কমিশনিং, এইটা বিএনপিকে সমালোচনা থেকে রক্ষা করবে। এট দ্য সেম টাইম আমি আশা করব এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ দিয়ে যে দুর্নীতি হয়েছে, একই ক্যাপাসিটির একটা পারমাণবিক কেন্দ্র ইন্ডিয়াতে করছে $3.14 বিলিয়ন, অর্থাৎ 33,000 কোটি টাকা। মানে 1 বিলিয়ন তো 1,000 কোটি। সো এই একই ক্যাপাসিটির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশে করেছে 11 বিলিয়ন, ইফ আই রিমেম্বার 10 অথবা 13, এরকম মোর দ্যান মানে ইন্ডিয়ার চেয়ে 4 গুণ বেশি এখানে খরচ করছে। এবং সেইটা পত্রিকায় বের হয়েছে, বিভিন্ন পত্রিকায় বের হয়েছে।
যে এই 4 ভাগের 1 ভাগ নিছে রাশা, যারা বিদ্যুৎ কেন্দ্র করতেছে, 1 ভাগ নিছে শেখ রেহেনা, আর 1 ভাগ নিছে এইখানে যে প্রজেক্ট ডাইরেক্টর সহ যারা ছিল, প্রজেক্ট ডাইরেক্টর, ওইখানে যে স্টাফ তারা নিছে। এবং এই যে বালিশ কাণ্ড, চাদর কাণ্ড, ফার্নিচার কাণ্ড, এগুলো সব ঘটেছিল ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। 1 টাকার জিনিস 10 টাকায়। আমি আশা করব বিএনপি সরকার এই ক্রেডিটটা পাবে যে তারা এইটাকে বিদ্যুৎ কমিশনিং করতেছে, অর্থাৎ বিদ্যুৎ প্রোডাকশন শুরু করছে। এট দ্য সেম টাইম এই যে দুর্নীতিটা হয়েছে, এই যে পুকুর চুরিটা হয়েছে, অর্থাৎ একই ক্যাপাসিটির 3.14 বিলিয়নেরটা মানে 3.25 বিলিয়ন থেকে কিভাবে 12.5 বা 13.5 বিলিয়ন এখানে খরচ হলো, সেইটা নিয়ে একটা ইমিডিয়েটলি একটা কমিশন করা, এবং এই যারা দুর্নীতি করেছে তাদেরকে দুর্নীতির বিচারের সম্মুখীন করাটা হবে আর একটা যুক্তিসঙ্গত কাজ বিএনপি সরকারের সামনে। ধন্যবাদ।